ইরানের সাথে যুদ্ধ শেষের ইঙ্গিত আমেরিকার। ইরানে মার্কিন সামরিক অভিযান স্থগিত, খুলছে হরমুজ প্রণালী। জয় কি খামেনির দেশের? 90 লাখ মুসলিম ভোটারের নাম বাদ দিয়ে 8,000 কোটি টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গে জয় পেয়েছে বিজেপি। অভিযোগ বিরোধীদের, সত্যি কি? 9 মে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ, নাম বদলের হিড়িক। ভারতে গণতন্ত্র কি হুমকির মুখে? ঝুঁকিতে কি পশ্চিমবঙ্গের মুসলিমরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। গেল 2 মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধ শেষ পর্যন্ত বন্ধের ইঙ্গিত দিয়েছে আমেরিকা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের পাশাপাশি হরমুজে নয়া অভিযান সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে খুব দ্রুত একটি চুক্তিরও আশা করছে পাকিস্তান। ফলে মুখে স্বীকার না করলেও বাস্তবে কি ইরানের কাছে হার মেনে নিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা? জয় হলো কি খামেনির দেশের? মধ্যপ্রাচ্যে চিরতরে শেষ হচ্ছে কি আমেরিকার দাপট? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরান আমেরিকা যুদ্ধ শেষ হওয়ার পথে, এমন ইঙ্গিত মিলেছে খোদ মার্কিন নেতাদের পদক্ষেপে। বুধবার একদিনে হরমুজ প্রণালীতে অবরুদ্ধ আন্তর্জাতিক জাহাজগুলোকে মুক্ত করার অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণার পাশাপাশি গেল 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি নামে যে সামরিক অভিযান শুরু করেছিল তাও সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফলে ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ আপাতত নিচ্ছে না আমেরিকা। বন্ধ হচ্ছে যুদ্ধ, আর শিগগিরই ইরান আমেরিকা চুক্তি হবে বলেও আভাস দিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। আর এর মধ্য দিয়ে কি শেষ হচ্ছে ইরান আমেরিকার 2 মাসের যুদ্ধ? মুখে স্বীকার না করলেও বাস্তবে কি ইরানের কাছে হার মেনে নিল বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে কি অস্ত যাচ্ছে আমেরিকার সূর্য? যুদ্ধে যে আমেরিকা হার মেনে নিচ্ছে তা বেশ পরিষ্কার হয়েছে বুধবার। 24 ঘন্টার ব্যবধানে এদিন আগের অবস্থান থেকে সরে যায় যুক্তরাষ্ট্র। একদিন আগে মঙ্গলবার আমেরিকান সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম হুঙ্কার দিয়েছিল হরমুজ প্রণালীতে অবরুদ্ধ আন্তর্জাতিক জাহাজগুলোকে মুক্ত করার অভিযান প্রজেক্ট ফ্রিডম কেবল শুরু হয়েছে। কিন্তু হুঁশিয়ারির পরদিনই অভিযানটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ একদিন আগেই প্রজেক্ট ফ্রিডমের আওতাধীন মার্কিন নৌযানগুলোতে কোনো ধরনের হামলা হলে বিশ্ব মানচিত্র থেকেই ইরানকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এত হুমকি ধামকি হঠাৎই কেমন মিইয়ে গেল? অবশ্য এটি নতুন নয়। কড়া হুমকি আর আলটিমেটাম দিয়ে বারবারই তা থেকে পিছিয়ে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্পকে কাগজে বাঘ বলেও কটাক্ষ করেছে ইরান। তবে প্রজেক্ট ফ্রিডম সাময়িক স্থগিত করলেও হরমুজ প্রণালীতে বহাল থাকবে মার্কিন নৌ অবরোধ। ইরানের কাছে বারবার নাস্তানাবুদ হলেও পরাজয় মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, পাকিস্তান ও অন্যান্য দেশের অনুরোধে এবং ইরানের সাথে একটি চুক্তির বিষয়ে অগ্রগতি হওয়ায় কিছুদিনের জন্য সাময়িক বন্ধ থাকবে প্রজেক্ট ফ্রিডম। তবে হরমুজ প্রণালীতে ইরানের নৌযানগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় হরমুজ প্রণালী পুরোপুরি সচল করতে ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন বলেও জানান ট্রাম্প। তবে শান্তি আলোচনার অগ্রগতি হচ্ছে দাবি করলেও সাদা পতাকা উড়িয়ে ইরানকে আত্মসমর্পণ করার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। আর ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে যে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তা মূলত যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপ এড়িয়ে যাওয়ার একটি কৌশল মাত্র। আমেরিকান ওয়ার পাওয়ার রেজুলেশন আইন অনুযায়ী প্রেসিডেন্ট কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া সর্বোচ্চ 60 দিন বা 2 মাস পর্যন্ত সামরিক অভিযান চালাতে পারেন, যা এরই মধ্যে পার হয়ে গেছে। এরপরেও ইরানের ওপর হামলা চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমতি নিতে হবে ট্রাম্পকে। এই বাধ্যবাধকতা এড়াতেই গেল শুক্রবার অপারেশন এপিক ফিউরি শেষ হওয়ার ঘোষণা দিয়েছিল হোয়াইট হাউস। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের সকল লক্ষ্য পূরণ হওয়ায় অভিযান শেষ করা হয়েছে। মাঠের লড়াইয়ে কিংবা আলোচনার টেবিলে ইরানের কাছে বারবার লেজে গোবরে হয়ে মার্কিন প্রেসিডেন্ট একের পর এক আজগুবি দাবি করলেও নিজের অবস্থানে সবসময় অনড় ইরান। ডোনাল্ড ট্রাম্পের দেয়া আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সাফ জানিয়েছেন ইরানকে চাপে ফেলে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। ইরান কোনো আংশিক সমঝোতা নয়, যুক্তরাষ্ট্রের সাথে একটি পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত চুক্তি করতে চায় বলে জানিয়েছেন চীন সফরে থাকা ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বেইজিংয়ে আরাকচির সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বলেন এই মুহূর্তে ওই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি খুবই দরকার। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপ ঠেকাতে তেহরানের নয়া বন্দোবস্ত অঞ্চলটিতে ধীরে ধীরে আমেরিকান প্রভাব কমিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দুই পক্ষই এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকে রাজি হওয়ার সবচেয়ে কাছাকাছি রয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানের দুটি সূত্র। শেষ পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হবে কিনা সে সন্দেহ অবশ্য রয়েই গেছে। তবে চুক্তি হোক বা না হোক আপাতত যুদ্ধ বন্ধ থাকবে। মার্কো রুবিওর এমন ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছে গোটা বিশ্বে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। 90 লাখ মুসলিম ভোটারের নাম কৌশলে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনের ঠিক আগেই। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ আরও জোরালো হয়ে উঠছে। বলা হচ্ছে নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূলের জয় ঠেকাতে লাখ লাখ মুসলিম ভোটারকে বাদ দেওয়ার পাশাপাশি বিপুল অর্থ ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গ দখলের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর দল বিজেপি এখন দেশটির প্রায় 80% মানুষের উপর শাসন চালাচ্ছে। ভারতের মানচিত্র এখন প্রায় পুরোটাই গেরুয়া। বাম ও তৃণমূলের কয়েক দশকের ঘাঁটি বাংলাও টিকতে পারল না বিজেপির দানবীয় ইলেকশন মেশিন আর হাজার কোটি টাকার দাপটের সামনে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পশ্চিমবঙ্গ দখলের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর দল বিজেপির কবজায় এখন ভারতের প্রায় 80%। অবিশ্বাস্য মনে হলেও দেশটির মানচিত্র প্রায় পুরোটাই ঢাকা পড়েছে গেরুয়া রঙে। বাংলাকে ভাবা হতো মোদী বিরোধী রাজনীতির অজেয় দুর্গ, অথচ কয়েক দশক ধরে বামপন্থী ও তৃণমূলের দখলে থাকা সেই দুর্গকে হাজার কোটি টাকার দানবীয় ইলেকশন মেশিন দিয়ে গুঁড়িয়ে তছনছ করে দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের নির্বাচনে মোদীর দল জয়লাভ করার মধ্য দিয়ে একটি রাজ্যের ক্ষমতাই বদল হয়নি, বরং তীব্র অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে দেশের বিশাল মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক ভবিষ্যৎ। ফলে প্রশ্ন উঠেছে, অচিরেই কি অস্তিত্ব হারাতে যাচ্ছে ভারতের বহুত্ববাদী চেতনা? পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন রাজনৈতিক ক্ষেত্র ছাড়াও সেখানকার জীবনযাত্রাতে ফেলবে মারাত্মক প্রভাব। এতকাল রাজ্যটিতে বহু ধর্মের মানুষ যেভাবে সহাবস্থান করে আসছিল, সেখানে এখন আসামের মতো কড়া হিন্দুত্ববাদী নিয়ম আরোপের আশঙ্কা তৈরি হয়েছে। গরু জবাই থেকে শুরু করে খাদ্যাভ্যাস, নাগরিকত্ব যাচাই থেকে ধর্মপালন, সবকিছুতেই এখন বিজেপি সরকারের উগ্রপন্থী নজরদারির অশনি সংকেত দেখা দিচ্ছে। অবশ্য মোদী দাবি করেছেন এই জয় দেশ জুড়ে সমান সুযোগ তৈরি করবে, কিন্তু অনেকের আশঙ্কা ধর্মীয় মেরুকরণ আর উগ্র জাতীয়তাবাদ এবার দাঁত বসাবে পশ্চিমবঙ্গেও। টাকার পাহাড় দিয়ে শুধু ভোটের প্রচারণাই নয়, বরং জনমত আর রাজনীতির মোড় অনায়াসেই ঘুরিয়ে দিচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গের নির্বাচনে তাই মোদী বিরোধী শক্তি উড়ে গেছে স্রেফ খড়কুটোর মতো। নির্বাচনে বিজেপির বিপুল জয় মোদীর তৃতীয় মেয়াদের ক্ষমতাকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছে। তবে এই সাফল্যের আড়ালে কিছু অন্ধকার দিকও ছিল। অভিযোগ উঠেছে নির্বাচনের ঠিক আগেই কৌশলে 90 লাখ মুসলিম ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিরোধীদের দাবি এটি জয় নয়, বরং মোদীর ক্ষমতা ছিনিয়ে নেওয়া। মোদীর সাম্রাজ্য বিস্তারের নেশা পশ্চিমবঙ্গ জয়ের মাধ্যমে পেয়েছে চূড়ান্ত রূপ। এবারের নির্বাচনে মমতার তৃণমূলকে লড়তে হয়েছে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি এবং মোদীর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। ভোটযুদ্ধের ময়দানে বিজেপির পক্ষে ছিল দলটির অঢেল অর্থ আর শক্তি। একটি হিসাব অনুসারে বিজেপির কেন্দ্রীয় বার্ষিক আয় $712 মিলিয়ন। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের আয় মাত্র $96 মিলিয়ন। এমন বৈষম্যকে ভারতের বুদ্ধিজীবীরা তুলনা করছেন একটি দ্রুতগতির ফেরারি গাড়ির সাথে ভাঙা সাইকেলের দৌড় হিসেবে।
মোদির ডাবল ইঞ্জিন সরকার সার্বিক উন্নয়নের কথা বললেও পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে পাল্টে দিতে পারে বিজেপি নিয়ন্ত্রিত নতুন সরকার। বর্তমানে ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে মোদির দল এখন দেশের ৮০% মানুষের উপর শাসন চালাচ্ছে। বিরোধী দলগুলোর নড়বড়ে অবস্থানের সুযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় গণতন্ত্রকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিচ্ছেন কিনা সেই বিতর্ক এখন তুঙ্গে। অর্থের দাপট আর ধর্মীয় বিভেদকে অস্ত্র বানিয়ে ক্ষমতায় টিকে থাকা দল বিজেপির হাতে জনমানুষের গণতান্ত্রিক অধিকার শেষ পর্যন্ত কতটুকু সুরক্ষিত থাকবে সেটা এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে আসছে ৯ মে শনিবার রবীন্দ্র জয়ন্তীতে ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ বুধবার রাত 12টার পর। এদিকে বিজেপির ভূমিধস জয়ের পাল্টাপাল্টি সহিংসতা থামছেই না। এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 4 জন। সোমবার ফলাফল ঘোষণার পর শুরু হয় বিজেপি আর তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের সংঘর্ষ। জলপাইগুড়ি, হুগলি, কৃষ্ণনগর, ভাঙড়, বড়াইপুর সহ বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ, দখল হয়েছে তৃণমূলের কার্যালয়। বীরভূমে সন্তোষপুর গ্রামে বিজেপির কর্মী সমর্থকেরা আবির শেখ নামে দলীয় কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ তুলেছে তৃণমূল। হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী যাদব বরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি আর তৃণমূল কর্মীদের মধ্যে গোলাগুলি হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। উত্তর 24 পরগনার একাধিক এলাকায় দুই পক্ষের সংঘর্ষ আর গোলাগুলি হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হন নাজির থানার ওসি ভারত প্রসূন। গুলিতে আহত হয়েছে এক কনস্টেবল। সোমবার যাদবপুরে লেনিনের মূর্তিতে গেরুয়া আবির ছেটানোর পরদিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গুড়িয়ে দেওয়া হয়েছে লেনিনের একটি আবক্ষ মূর্তি। মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে মাংসের দোকান ভাঙতে নেওয়া হয় বুলডোজার। এ সময় নীরব ভূমিকায় ছিল পুলিশ। নির্বাচনে জয় নিশ্চিত হতে না হতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের নাম পরিবর্তন করতে শুরু করেছে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির কর্মী সমর্থকেরা। প্রশাসনের অনুমতির কোনো তোয়াক্কা না করে অঞ্চলের পাশাপাশি বিভিন্ন পার্কের নামও পরিবর্তন করতে দেখা গেছে। এসব ঘটনাকে বিজেপি জয়ের পর হিন্দুত্ববাদী সংস্কারের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত মীর ফজলের আব্বিটাস রিপোর্টে। ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর একদিকে স্লোগান ও উৎসবের আমেজ, অন্যদিকে শুরু হয়েছে ভোট পরবর্তী সহিংসতা। ফল প্রকাশের পর গোটা রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ে লণ্ডভণ্ড তৃণমূল শিবির। আর সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শুরু হয়েছে এক অন্যরকম জয়োল্লাস। এ যেন নাম পরিবর্তনের এক মহা উৎসব। রাতারাতি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের নাম পরিবর্তন করছে বিজেপির কর্মী সমর্থকেরা। অঞ্চলের নামের পাশাপাশি বিভিন্ন পার্কের নামও পরিবর্তন করতে দেখা গেছে। এই নাম পরিবর্তন বিজেপির কর্মী সমর্থকদের একটি স্বতঃস্ফূর্ত পদক্ষেপ, যেখানে প্রশাসনের অনুমতির কোনো তোয়াক্কাই করা হয়নি। 6 মে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, বিধানসভার ফল প্রকাশের পরেই উত্তর 24 পরগনার ময়না অঞ্চলে মসজিদ বাড়ির রোড নামের একটি গেটের সামনে বিজেপির কর্মী সমর্থকেরা জড়ো হন। তারা একটি সিঁড়ি নিয়ে মসজিদ বাড়ি রোড লেখা গেটে উঠে হাতুড়ি দিয়ে নাম ফলক ভাঙতে শুরু করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় নাম ফলক ভাঙার পরে বিজেপির কর্মী সমর্থকেরা সেখানে একটি ফ্লেক্স টানিয়ে দিচ্ছেন, যাতে লেখা নেতাজি পল্লী রোড। জোরপূর্বক নাম লেখার পর বিজেপির কর্মী সমর্থকেরা উচ্চস্বরে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, এটি কোনো জোরপূর্বক পরিবর্তন নয়। তাদের মতে ওই এলাকাটি আগে থেকেই নেতাজি পল্লী হিসেবে পরিচিত ছিল, কিন্তু আগের সরকারের আমলে এটিকে একটি বিশেষ ধর্মীয় নাম দেওয়া হয়েছিল। একই দিনে বারাসাতের সিরাজ উদ্যান নামের একটি পার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শিবাজি উদ্যান। প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিজেপি কর্মীরা সিরাজ উদ্যানের পুরনো নেম প্লেটটি সরিয়ে সেখানে শিবাজি উদ্যান লেখা নতুন একটি বোর্ড লাগিয়ে দেন। জনশ্রুতি রয়েছে, নবাব সিরাজউদ্দৌলা কলকাতা যাওয়ার পথে এখানেই বিশ্রাম নিতেন। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটিকে নবাবের স্মৃতিতে সিরাজ উদ্যান হিসেবে উদ্বোধন করা হয়েছিল। এদিকে মঙ্গলবার রাতে সেন্ট্রাল কলকাতার ঐতিহাসিক নিউ মার্কেট এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদল লোক বুলডোজার নিয়ে এসে নিউ মার্কেটের তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন কার্যালয়টি লক্ষ্য করে হামলা চালায়। মুহূর্তের মধ্যে পুরো কার্যালয়টি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়।
ব্যস্ততম এই বাণিজ্যিক এলাকায় হঠাৎ বুলডোজার দিয়ে হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ ভয়ে ব্যবসায়ীরা তড়িঘড়ি করে দোকানের শাটার নামিয়ে এলাকা ছেড়ে পালাতে শুরু করেন। এসব ঘটনাকে বিজেপির জয়ের পর হিন্দুত্ববাদী সংস্কারের অংশ হিসেবে দেখছেন অনেকে। নাম পরিবর্তনের এই জোয়ার রাজ্যটিতে গভীর রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিজেপির নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে ভারতের রাজনৈতিক সমীকরণ প্রবেশ করেছে নতুন এক অধ্যায়। এর মধ্য দিয়ে বেশিরভাগ রাজ্যে এককভাবে বা জোটের মাধ্যমে ক্ষমতা নিশ্চিত করেছে দলটি। এই পরিস্থিতিতে ভারত ক্রমশ একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির ক্ষমতায় আসা নিয়ে রাজ্যের মুসলিম জনগোষ্ঠী সহ সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতেও উদ্বেগ দেখা দিয়েছে। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইতিহাসে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ জয় করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। এটিকে হিন্দুত্ববাদী এই দলটির জন্য বিশাল এক বিজয় হিসেবে দেখা হচ্ছে। এর মধ্য দিয়ে কেবল পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতের রাজনৈতিক সমীকরণই নতুন এক বাস্তবতায় প্রবেশ করল। পুরো দেশেই পোক্ত হল বিজেপির অবস্থান। সাম্প্রতিক বছরগুলোতে যা শিথিল হয়ে আসছিল, সেই অবস্থান থেকে যেন ঘুরে দাঁড়ালো বিজেপি। এই দফায় পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, আসাম, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গ্রহণ হয়। পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ার বাইরেও আসামে টানা তৃতীয়বারের মতো ক্ষমতা ধরে রাখল বিজেপি। পুদুচেরিতেও বিজেপির জোট সরকারই পুনরায় ক্ষমতা নিশ্চিত করেছে, যদিও তামিলনাড়ু ও কেরালায় সুবিধা করতে পারেনি তারা। নতুন করে বিজেপির এই উত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে পশ্চিমবঙ্গে দলটির নিরঙ্কুশ জয়। বরাবরই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল পশ্চিমবঙ্গ। 1800 শতকে এখান থেকেই শুরু হয় ব্রিটিশ শাসন। 1905 সালে এই ব্রিটিশরাই ধর্মের ভিত্তিতে বঙ্গভঙ্গ করে, যা রাজনীতিতে ধর্মীয় বিভাজনের পথ প্রশস্ত করে। পরে এই অঞ্চল থেকে অনেক গুরুত্বপূর্ণ নেতা উঠে আসেন, যার মধ্যে অন্যতম শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি আজকের বিজেপির পূর্বসূরি যে হিন্দুত্ববাদী দল, সেটি গঠন করেছিলেন। তবে এর আগ পর্যন্ত পশ্চিমবঙ্গে সরকার গঠনে হিন্দুত্ববাদীদের দৌরাত্ম্য দেখা যায়নি। স্বাধীনতার পর এ রাজ্যে দীর্ঘ সময় বামফ্রন্ট ক্ষমতায় ছিল, 1977 থেকে 2011 সাল পর্যন্ত। পরে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। তারাও ক্ষমতায় থাকলো প্রায় 15 বছর, কিন্তু শেষমেশ তা ধরে রাখতে পারল না। আধুনিক ভারতে ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতা থেকে তুলনামূলকভাবে শান্ত ও নিরাপদই থেকেছে পশ্চিমবঙ্গ। কিন্তু এখন প্রশ্ন উঠছে, বিজেপি ক্ষমতায় আসায় সেই শান্ত পরিবেশ আর বজায় থাকবে কিনা। পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি, যার 27% মুসলিম। এই মুসলিমদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। এরই মাঝে অনেক অঞ্চলে তাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বুলডোজার চালিয়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে। তৃণমূল সহ ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, পশ্চিমবঙ্গে জয়ের জন্য বিতর্কিত ছক কষেছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা হালনাগাদের নামে প্রায় 27 লাখ ভোটারকে বাদ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যার বড় অংশই মুসলিম। এর আগে আসামেও অনেকটা একই ধরনের কৌশলে নির্বাচন করে ক্ষমতায় বসে বিজেপি। সেখানে ক্রমশ মুসলিম বিদ্বেষী মনোভাব উস্কে দেয়া হয়। এবারে পশ্চিমবঙ্গেও তেমনটি হতে পারে বলে আশঙ্কা জাগছে। এরই মাঝে মোদী সহ বিজেপির শীর্ষ নেতাদের মুখে তেমন ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী অভিযোগে মুসলিমদের ওপর চড়াও হতে পারে হিন্দুত্ববাদীরা। বিভিন্ন মহলে এমন উদ্বেগ জোরালো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপির বিশাল জয় সারা দেশেই তাদের শক্তি আরো বাড়াবে। বর্তমানে ভারতের বেশিরভাগ রাজ্যেই এককভাবে বা জোটের মাধ্যমে ক্ষমতায় আছে তারা। এই অবস্থায় গুরুতর প্রশ্ন উঠছে, ভারত কি ক্রমশ একদলীয় আধিপত্যের দিকে যাচ্ছে? সার্বিক প্রেক্ষাপটে আগামীতে নির্বাচনগুলো কতটা স্বাধীন ও নিরপেক্ষ থাকবে তা নিয়েও বাড়ছে উৎকণ্ঠা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরান আমেরিকা যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে তুরস্ক। 6000 কিলোমিটার দূরপাল্লার মিসাইলটি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে সক্ষম।
প্রশ্ন উঠেছে, এটি কি শুধু প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পদক্ষেপ, নাকি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে শক্তির বার্তা? বিশ্ব রাজনীতিতে নতুন করে কি ইঙ্গিত দিচ্ছে আঙ্কারা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। নতুন এক আন্তঃমহাদেশীয় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করে সামরিক সক্ষমতার শক্তি দেখালো মধ্যপ্রাচ্যের মুসলিম ক্ষমতাধর রাষ্ট্র তুরস্ক। ইলদিরিমহান নামের এই ক্ষেপণাস্ত্রটি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় আঘাত হানতে সক্ষম, অর্থাৎ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে সহজে আঘাত হানতে পারবে, যা দেশটির প্রতিরক্ষা শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করে কি বার্তা দিচ্ছে তুরস্ক? 5 মে রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত সেহা প্রতিরক্ষা প্রদর্শনীতে আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়। প্রায় 6000 কিলোমিটার পাল্লার অত্যন্ত শক্তিশালী আন্তঃমহাদেশীয় এই আইসিবিএম ইউরোপের বড় অংশ, এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল এবং আমেরিকা ও আফ্রিকার কিছু অংশ পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এই মিসাইলটি তৈরি করে সামনে এনেছে। এতে রয়েছে 4টি শক্তিশালী ইঞ্জিন, তরল নাইট্রোজেন টেট্রক্সাইড জ্বালানিতে চালিত। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক প্রতিরক্ষা শিল্পকে শুধু নিরাপত্তার বিষয় হিসেবে নয়, অর্থনীতি ও কূটনীতির কৌশলগত হাতিয়ার হিসেবেও গড়ে তুলছে। নিজস্ব প্রযুক্তিতে উন্নয়ন ঘটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানির ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছে আঙ্কারা। বিশ্লেষকদের মতে আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে তুরস্কের এই অগ্রগতি বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় নতুন শক্তি যোগ করেছে। একই সঙ্গে এটি ইঙ্গিত দিচ্ছে নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার পথে দ্রুত এগোচ্ছে দেশটি। মোর্শেদ আলম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যার শিকার বাংলাদেশের পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। এদিকে বৃষ্টির মরদেহ আগামী 9 মে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 9 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে নাহিদ ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। এ বিষয়ে মিয়ামির বাংলাদেশ কনসুলেটকে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে কনসুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত 2 পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করতে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিহত লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিল, আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণা করছিল বৃষ্টি। এদিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে বৃষ্টির লাশ পাঠানো হবে। ফ্লাইটটি দুবাই হয়ে ঢাকায় পৌঁছবে আগামী শনিবার। লিমনের মরদেহ দেশে এসেছে গেল সোমবার। ভবিষ্যতে শিল্প সংস্কৃতিতে এআই এর ভূমিকা কতটা গভীর হতে যাচ্ছে তার একটি নমুনা সামনে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে 350 বছর পর যেন আবার মঞ্চে ফিরলেন ফরাসি নাট্যকার মলিয়ের। ভার্সাই প্রাসাদের রাজকীয় মঞ্চে মলিয়েরের ঢঙে লেখা নতুন নাটককে ঘিরে কৌতূহল আর বিস্ময় তৈরি হয়েছে সর্বমহলে। 1674 সালে মলিয়ের যদি বেঁচে থাকতেন তবে কেমন নাটক লিখতেন? তার রচনা, ব্যক্তিগত গ্রন্থাগারের লেখা ও ঐতিহাসিক দলিল দিয়ে প্রশিক্ষিত ফ্রান্সে তৈরি মিস্ট্রাল এআই দেখিয়ে দিয়েছে সবাইকে। কিভাবে সম্ভব হলো? মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। প্রায় 350 বছর আগে থেমে যাওয়া কলম আবারও যেন লিখতে শুরু করলো। তবে এবার লেখক মানুষ নন, কৃত্রিম বুদ্ধিমত্তা। 1674 সালে ফরাসি নাট্যকার মলিয়রের নির্মাণশৈলী অনুকরণ করে তৈরি করা এক নতুন নাটক মঞ্চস্থ হয়েছে ভার্সাই প্রাসাদের রয়্যাল অপেরায়, যেখানে একসময় রাজা চতুর্দশ লুইয়ের দরবার বসত। এমন অসাধ্য কাজটি বাস্তবে রূপ দিয়ে করা হয়েছে এআইয়ের মাধ্যমে। জ্যোতিষী কিংবা মিথ্যা পূর্বাভাস নামের এই নাটকটি তৈরি করেছে সোরবন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ও ফরাসি এআই শিল্পী দল ওভিওস।
বিখ্যাত নাট্যকার মলিয়ের যদি ১৬৭৪ সালে বেঁচে থাকতেন তবে কেমন নাটক লিখতেন সেই লক্ষ্য নিয়েই এগিয়েছিল দলটি। প্রকল্পটির নাম দেওয়া হয় মলিয়ের এক্স মেকিনা। এতে ব্যবহৃত হয়েছে ফ্রান্সে তৈরি মিস্তল এআই, যা মলিয়রের রচনা, ব্যক্তিগত গ্রন্থাগারের লেখা ও ঐতিহাসিক দলিল দিয়ে প্রশিক্ষিত। এআই প্রতিটি দৃশ্যের প্রায় ২০টি সংস্করণ তৈরি করে, যা পরে বারবার সম্পাদনার মাধ্যমে চূড়ান্ত হয়। ভাষাবিদ ও সাহিত্য বিশেষজ্ঞরাও স্ক্রিপ্ট যাচাই করেছেন। নাটকের গল্পে দেখা যায় জেরন্তে নামের এক সরল ধনী ব্যক্তি এক প্রতারক জ্যোতিষীর ফাঁদে পড়ে নিজের মেয়ের বিয়ে দিতে চান এক প্রতারক উইক নির্মাতার সঙ্গে, যদিও তার মেয়ে ভালোবাসতেন অন্য কাউকে। মলিয়েরের ব্যঙ্গাত্মক ধাঁচে সমাজের ভণ্ডামি এখানে তুলে ধরা হয়েছে। শুধু স্ক্রিপ্ট নয়, পোশাক, মঞ্চসজ্জা, সঙ্গীত সবকিছুতে এআই ও মানুষের যৌথ কাজ ছিল চোখে পড়ার মতো। ১৭শ শতাব্দীর শিল্পী অরি জেসের আঁকা স্কেচ ব্যবহার করে তৈরি হয়েছে পোশাক, যা পরে হাতে সেলাই করে বাস্তবে রূপ দেওয়া হয়। নাটকটি দেখে দর্শকদের প্রতিক্রিয়াও ছিল ইতিবাচক। অনেকেই বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তাও হাসাতে পারে। এটি না দেখলে বুঝতেই পারতেন না তারা। নাটকটি শুধু নতুন প্রযোজনা নয়, বরং প্রশ্ন তুলেছে ভবিষ্যতের শিল্পী সংস্কৃতিতে মানুষের পাশাপাশি এআই এর ভূমিকা কতটা গভীর হতে যাচ্ছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।